গত 18 মাসে যে অন্যায়গুলো হয়েছে, মব সন্ত্রাস, আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়া, একে তাকে দোষর বানিয়ে নিজের মতো করে বিচার করা, এই বন্দোবস্ত থেকে জাতি কিভাবে বেরিয়ে এসে একটি সহিষ্ণু সমাজ তৈরি করবে, এই কাজ আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন বিআরবি ভোট গণভোটে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি স্টুডিওতে আছেন, তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার ডানে আছেন জনাব মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক, স্বাগত আপনাকে। তারপর আরেকজন সিনিয়র সাংবাদিক আছেন জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত। আরো একজন জ্যেষ্ঠ সাংবাদিক আসার কথা রয়েছে, জনাব সোহরাব হাসান, তার অপেক্ষায় আছি। দর্শক, আপনারা জানেন দিনভর ভোট গ্রহণ হয়েছে 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল, কোনো কোনো জায়গায় উত্তেজনা ছিল, কিন্তু এখন যে উত্তেজনা চলছে, যে ফলাফল কি আসে, সবাই অপেক্ষায় আছেন। কেউ টিভি সেটের সামনে, অনেকেই ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষায় আছেন, আর গণমাধ্যম কর্মীরা আমরা তো সর্বত্র আছি। জানতে চাই, আমার সঙ্গে দুজন সিনিয়র গণমাধ্যম কর্মী আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথমেই যারা মাহবুব আজিজ, আজ সারাদিনের এই যে ভোট গ্রহণ, এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এর আগেও তো আমরা বিভিন্ন নির্বাচন দেখেছি, এবার নির্বাচনের যে ভোটের হার এবং ভোট গ্রহণ এবং এখন যে গণনা চলছে, উত্তেজনা তো আছেই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি, ধন্যবাদ, শুভেচ্ছা আজিজ ভাইকে। আসলে অনেক দিন পর এবং বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের যে আমাদের রক্তাক্ত অভিজ্ঞতা, জি, একটা স্বৈরাচারী শাসনের অবসান, এবং তার প্রধান আকাঙ্ক্ষাই ছিল গণতন্ত্র, বাক স্বাধীনতা, এবং সেটা শেষ পর্যন্ত তার যে প্রথম ধাপ নির্বাচন, সেখানে জাতি পৌঁছেছে। এবং আমরা খুব আনন্দের সঙ্গে দেখলাম যে সেই ভোর 7:30 থেকে ভোট দিতে বাড়ি যাওয়ার যে চিত্র আমরা, হ্যাঁ, সেটাও খুব চমৎকার। আগে থেকে একদম পুরো ঢাকা ভরে ভরে বাড়ি গেছে, চমৎকার একটা দৃশ্য বাসের ছাদে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন, মানুষের মধ্যে এক ধরনের সচেতনতাও তৈরি হয়েছে যে ভোটটা দিতে হবে, এবং ভোটটা আসলে আমাদের মানে প্রয়োজনীয় একটা যে অধিকার। এবং সেই জায়গা থেকে আপনি দেখুন যে ভোটের হার হয়তো কিছু কম, সেটাও কিন্তু এক ধরনের রায়। আপনার যারা যায়নি তারাও কিন্তু ভোটে হয়তো বা এক ধরনের প্রতিবাদেই যায়নি, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করতে পারবো। আগে ইতিবাচক দিকগুলো বলি। সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে সংঘর্ষ প্রায় বলতে গেলে নেই। এরকম এত বড় একটা নির্বাচন, 13 কোটির মতো ভোটার, 45,000 কেন্দ্র, আপনার সারা বিশ্বেই এই ধরনের এত বিপুল পরিমাণ ভোটারের একদিনে নির্বাচন হওয়ার ঘটনা খুব বেশি নেই। সেই জায়গায় আমরা তো এখন পরিষ্কার করে বলতে পারি যে একটি হত্যার ঘটনাও ঘটেনি। এবং এটা আমি মনে করি কৃতিত্ব দিতে হবে আমাদের দেশের মানুষদের, যারা 24-এর এই গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা জাত, যারা 71-এর অভিজ্ঞতা জাত, তারা যেভাবে বাংলাদেশটিকে তৈরি করতে চেয়েছিলেন, নানান রকম স্বপ্ন ভঙ্গের মধ্যে দিয়ে তারা গিয়েছেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রতারিত হয়েছেন, তারপরেও গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা কখনোই মানুষের যায়নি। সেটা 24-এ সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে, এবং সেই গণতন্ত্র এবং বাক স্বাধীনতার পক্ষে মানুষের রায় হয়েছে। এবং মানুষের যে অংশগ্রহণ, আমরা এখানে দুটি ভোট ছিল, আপনি জানেন যে একটি গণভোট এবং একটি সংসদের ভোট, নির্বাচন ভোট। গণভোটটা নিয়ে অনেক বিতর্ক শুরু থেকেই ছিল যে 30টি রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় ঐক্যমত্য হয় কিনা। এই বিতর্ক কিন্তু থেকেও যাবে আগামী দিনে। এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আসলে আওয়ামী লীগ ছাড়া হয় কিনা, আওয়ামী লীগ এবং সমমনাদের ছাড়া হয় কিনা, এই বিতর্কও কিন্তু থেকে যাবে আগামী দিনে। যেমন আমাদের অভিজ্ঞতা ছিল আওয়ামী লীগ আমলে পরপর 3টা নির্বাচন, একটি এককভাবে, একটি রাতের অন্ধকারে, একটি আমিরামি নির্বাচন, সেখানে আওয়ামী ও সমমনারা অংশগ্রহণ করেছিল, এবং বিএনপি ও সমমনারা সেখানে বাইরে ছিল। বারবার বলা হয়েছে বিএনপি জামাত, বিএনপি জামাত, কিছু করলেই বিএনপি জামাত, আগুন লাগায়, তারা সন্ত্রাসী। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা ভুয়া মামলায় 8 বছর জেলে রেখে সেইটাকে আবার বাড়িয়ে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এই সব কিছুই গণতন্ত্রের নামে পুতুল বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি। তো সেই যে একটি পাতানো নির্বাচনের অভিজ্ঞতা থেকে, সেখান থেকে বেরিয়ে আমরা কি পুরোটা আসতে পেরেছি কিনা সেটা আগামী দিনে বলা যাবে। কারণ আপনি এখন হয়তো ভদ্রতা করে কিংবা এত চমৎকার একটি নির্বাচন হয়েছে ইত্যাদি বলবার পরও সত্য কথা তো আসলে আমাদের বলতে হবে। অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা সম্পূর্ণটা পাইনি এবার। তবে
একেবারে পাতানো নির্বাচন অবশ্যই হয়নি, কারণ বিএনপি এবং জামাত তাদের দীর্ঘদিনের সখ্য ছেড়ে পরস্পর বিপরীতে দাঁড়িয়ে বেশ গেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। শুধু প্রতিদ্বন্দ্বিতা না, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে জামাত, এবং জামাত তাদের যে একটা গোছানো রাজনীতি, তাদের যে পরিকল্পনা, সেটার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কারণ আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু এটা তো মানতেই হবে যে তাদের এক ধরনের ক্যাডার পলিটিক্স আছে, এবং তারা একদম তৃণমূলে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে পলিটিক্সটা করে সেটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয়। তারা নির্বাচনকে বাদ রেখেও, এবং যখন যেই কৌশল প্রয়োজন হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখুন যে তারা সুপ্ত গুপ্ত অবস্থায় অন্য দলের হেলমেট বাহিনীতে ঢুকে গেছে, এবং সেখানে ছাত্রলীগের কর্মী হয়েছে। যখন তারা বেরিয়ে এসেছে গণ অভ্যুত্থানের পর, আমরা ছাত্রলীগে বাধ্য হয়ে গিয়েছিলাম, যদিও প্রশ্ন থেকে যায় যে ছাত্রলীগের কর্মী হয়ে এত চমৎকার বক্তব্য বঙ্গবন্ধুর উপরে দিলেন কি করে। অর্থাৎ প্রয়োজনে তারা যে কোনো মূর্তি ধারণ করতে পারে, তবে এটা আখেরে তাদেরকে লাভবানই করেছে। এবং ধরুন যে আমরা ইশতেহারগুলোর দিকে যদি যাই, সেই ইশতেহারগুলোতে জামায়াতের স্পষ্ট অবস্থান কিন্তু আমরা পাইনি, বিশেষ করে শরিয়া আইন নিয়ে, ইসলামিক শাসন নিয়ে, এবং নারী সংস্কার প্রশ্নে তারা যে সমস্ত কথাবার্তা বলেছেন। সর্বশেষ ধর্ষণের সংজ্ঞা যেটি দিলেন জামায়াতের আমির সাহেব, এবং বললেন যে বিবাহ বহির্ভূত নরনারীর অবৈধ সম্পর্কে ধর্ষণ হয়। মানে এই সংজ্ঞা, তাদের বক্তব্য, এগুলোর ভিত্তিতে তো মানুষ ভোট দেওয়ার কথা। অবশ্যই মানে এগুলো বিবেচনা করেই মানুষ ভোট দিচ্ছে, এবং সেটার রায় নিশ্চয়ই মানে পেতে যাচ্ছে মানুষ নিশ্চয়ই। অবশ্যই আবার আসবো আপনার কাছে, জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। তার আগে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব সরব হাসান, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাই। আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনার কাছে আসবো। তার আগে জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। আজকে সারাদিনের ভোট পরিস্থিতি, এবং এখন পর্যন্ত দু একটি কেন্দ্রের রেজাল্ট আসা শুরু হয়েছে, ফলাফল কিছু কিছু জায়গায় আবার অর্ধেক অর্ধেক, 5টা কেন্দ্র, 2টো কেন্দ্র এরকম আছে। দুটো আসনের ফলাফল আমাদের কাছে যেরকম এসেছে, যে একটিতে জামায়াত বিজয়ী হয়েছে, একটিতে বিএনপি বিজয়ী হয়েছে। ঝিনাইদহের একটি আসনে বিএনপি বিজয়ী হয়েছে, কুড়িগ্রাম 4 আসনে জামায়াত বিজয়ী হয়েছে। আরও বেশ কিছু ফলাফলে এগিয়ে আছে, বেশিরভাগ জায়গাতেই বিএনপি এখন পর্যন্ত এগিয়ে আছে আমাদের কাছে যে পরিমাণ ফলাফল এসেছে। সারাদিনটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? মানুষজন তো একটা ভোটের অপেক্ষায় ছিল দীর্ঘদিন, এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরও নিয়মিত পুশ করতে হয়েছে যে নির্বাচন রাজনৈতিক দলগুলো করেছে। আজকের দিনটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, মাহবুব ভাই এবং সোহরাব ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, কালকে আপনি দেখেন রাত্রে পর্যন্ত একটা হাইপ উঠে গেছিল, টাকা এবং ভোটে সিল মারা। আমার কাছে অনেক ভিডিও আছে, সিল মেরেছে, কাভার হয় নাই। এখন ধরেন আপনি যদি শুরু করেন এইভাবে, ঢাকা শহরে ধরেন 25 থেকে 30 লাখ বাড়িওয়ালা আছে, আর ঢাকার বাসিন্দা হচ্ছে 3 কোটির কাছাকাছি, 3 কোটির উপরে। হ্যাঁ, আমি গুগলে সার্চ দিয়ে 3,66,00,000। এরা তো সব ভাড়াটিয়া, এবং ট্রেনে ঈদের সময় যেমন যায় ছাদে উঠে গেছে, ট্রেন ভর্তি করে মিছিল করতে করতে গেছে। যার ফলে ঢাকাতে ভোট কিন্তু একটু কম, কারণ ঢাকায় ভোটার তো বাড়িওয়ালারা ভোটার, ভাড়াটিয়ারা যার যার দেশে ভোটাররা এক ছুটি পেয়েছে, আবার ভোট দিতেও গেছে। এবং এই জন্য আমি নিজেও গ্রামের বাড়িতে ভোট দিতে গেছি, ভোটের প্রচন্ড ভিড়। হ্যাঁ, আবার অনেক জায়গায় ভিড় ছিল না শুনেছি, দিনের একটা অংশ পর্যন্ত, অর্ধেক বেলা পর্যন্ত ভিড় ছিল পরে। হ্যাঁ, তবে আমি বলবো যে মাহবুব আজিজ ভাইয়ের কথার সাথে একমত হব। আমরা তো নির্বাচন, আমি 70 সাল থেকে নির্বাচন দেখছি, তখনও তো ব্যালট পেপার হাইজ্যাক হয়েছে, তাই না? হেলিকপ্টারে উঠে ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে। তো সুতরাং এখন আমি এইটাই বলবো যে এবারের নির্বাচনে যতটা হয়েছে, এটা কিন্তু গতকাল যা ঘটেছে, রাস্তায় রাস্তায় টাকা দেওয়া, টাকা সহ ধরা পড়া, ব্যালট পেপার ধরা পড়া, ব্যালটে সিল মারা, এত কিছু পরেও সংঘাত সহিংসতা কিন্তু খুব কম হয়েছে, কোনো প্রাণহানি হয় নাই। শেষ পর্যন্ত সেনাবাহিনীকে বেশ সক্রিয় দেখেছি। সেনাবাহিনী, আপনি জানেন, আমি যখন ভোট কেন্দ্রে গেছি, আনসার সম্পর্কে আমরা ধারণাই করতে পারিনি। সে আনসার যে ট্রেনিংটা দিছে, আনসার এত স্ট্রিক্ট। হ্যাঁ, আমি গেছি, আমাকে সবাই চেনে, তারপরে আমাকে ঠেকাই দিয়েছে। আনসার করে যে না, আপনি এই দিক দিয়ে যান। আনসার আমি ভালো লেগেছে যে সবাই যারা বিশেষ করে নিরাপত্তা জড়িত ছিল, সবাই কিন্তু স্ট্রিক্ট ছিল। এই কারণে এখন ধরেন ভোট হয়েছে,
এবং আমি বলবো জামাত যে ভোট পেয়েছে এটা অপ্রত্যাশিত। হ্যাঁ, এখানে এত ভোট পাওয়ার কথা না আমার হিসাবে। কারণ হচ্ছে যে যাই বলেন না কেন, ওই প্রথম দিকে শেষের দিকে যেমন ধরেন ব্যস্ত অফার করা, বিস্তর টিকিট, এই সেই, তার টাকা পয়সা দেওয়া, নানানভাবে নারীদেরকে এনআইডি নেওয়া, বিকাশ নেওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে যে হাইপটা উঠেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে জামাত জিতেও যেতে পারে, গুপ্তভাবে জিতেও যেতে পারে, গুপ্ত থাকে গুপ্তভাবে জিতেও যেতে পারে। কিন্তু এখন রেজাল্ট দেখতেছি বিএনপি মিনিমাম 2/3 মেজরিটি পাবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনি বলছেন হয়তো দিচ্ছে, এটা 2-4টা যাবে। আমি কিন্তু আগেও বলেছি, যেমন ঢাকার সিটে এবারে সবচাইতে বেশি ভোট স্থানান্তর হয়েছে। যে সিটে জামাতের ধরেন কোনোভাবেই জেতার সম্ভাবনা নাই, ওখানের ভোট অন্য জায়গায় নিয়ে আসছে, এবং তার জন্য ইলেকশন কমিশনের একজন জুনিয়র অফিসার অ্যারেস্টও হয়েছে, কারণ ওখানে দরখাস্ত করছে, চেঞ্জ করে দিচ্ছে। এবং আমি তো শুনলাম জামাতের আমিরের ঢাকার সিটে 1 লক্ষ ভোট নিয়ে আসছে। নির্বাচন কমিশনের হিসাব দিয়েছে 3000 সামথিং, হিসাব দিয়েছে 3000। হিসাব করতে কিভাবে হিসাব প্রকাশ করেছে জানি না। তা এখন আমি এও বলেছি যে তারেক রহমানের সিট ঢাকার, সেই সিটেও তো যদি তারা টার্গেট করে যে তাকে ফেল করে, ভোট ট্রান্সফার করে এনে দিতে, আপনি বলছেন যে আগে থেকে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে তারা অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত এটা নিষ্ফল হয়েছে, পারে নাই। তবে এটা ঠিক, ভোট তারা অনেক পেয়েছে, এতে কোনো ভোট বেড়েছে। ভোট পাওয়ার কারণ কি, এটা আপনার কাছ থেকে পরে শুনবো। একটু সৌরভ ভাইয়ের কাছেও একটু যেতে চাই। সৌরভ ভাই, আপনি একটু বলবেন আমাদেরকে আজকের ভোট গ্রহণ প্রক্রিয়া এবং এই যে গণনা, নিরাপত্তা, অন্য সময়ের ভোটের সঙ্গে আপনি কিভাবে পার্থক্য করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সহ আলোচক কবি মাহবুব আজিজ এবং বড় ভাই এম এ আজিজ, তাদের বক্তব্য শুনলাম এবং তাদের বিশ্লেষণের সাথে আমি খুব একটা যে দ্বিমত করব তা নয়। তবে আজকের যে ভোটের ফলাফল যে এটা হতে যাচ্ছে, সেটা আজকের ভোট, আজকের ফলাফল নয়। এটি দীর্ঘদিনের প্রক্রিয়া, দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের পরিকল্পনার কিন্তু এটি সম্মিলিত ফল। জামাত ইসলামী এই যে 3000 হোক, 5000 হোক, 10,000 ভোটার স্থানান্তর করেছে, এটা আইনগতভাবে আপনি বাধা দেওয়ার কিছু নেই। আমি উত্তরায় ছিলাম, আমি এখন ধানমন্ডিতে থাকি, আমি আমার ভোটার স্থানান্তর করতে চাই, নির্বাচন কমিশনের কোনো সাধ্য নেই এটা বাতিল করে। এরপর আমি আবার ধানমন্ডি থেকে অন্য জায়গায় যেতে পারি। সুতরাং এটাকে খুব বড় করে দেখায় না। কথা হচ্ছে তাদের যে কৌশলগুলো, এই কৌশলের বিপরীতে বিএনপি, এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি কি কৌশল নিয়েছে। যেমন বিএনপি তো প্রথমেই যে ভ্রান্তি বলি, তাদের ব্যর্থতা বলি, প্রথম ছিল 79টি, পরে বোধহয় 2টি আসনে বিরোধীতে স্বতন্ত্র প্রার্থী বাতিল হয়েছে বা তারা সরিয়ে দাঁড়িয়েছে। 77টি আসনে প্রায় 1/4 আসনে বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র, বিদ্রোহী প্রার্থী। জামাত ইসলামের এর বিপরীতে জামাত ইসলামের একজন। তো সুতরাং আপনি নীতি, আদর্শ এসব বাদ দিয়ে যদি আপনি কাঠামোগত বলেন, যদি আপনি অবস্থানগত বলেন, তাহলে তো বিএনপি এই নির্বাচনটি ওভাবে নেয়নি। অথবা ভাবছে যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আমরা হয়তো বিজয়ী হয়ে যাব, বিজয়ী হবেও। কিন্তু কোথায় কোথায় তার ব্যর্থতা, প্রার্থী মনোনয়নে জামাত ইসলামী যে প্রক্রিয়া গ্রহণ করে, বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কোনো দল সেটা করে না। তারা এক ধরনের তাদের মতো করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে করে। আর আমাদের এখানে অন্য দল, যাদের সেকুলার বলি, মধ্যপন্থার রাজনৈতিক দল বলি, তারা কিন্তু মনোবাসনা পূরণ করে, যাকে পছন্দ তাকে মনোনয়ন দেয়। বহু অভিযোগ আসছে, আজিজ ভাই খুব ঘনিষ্ঠভাবে জানেন, বহু অভিযোগ আছে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, যাদের সংগঠনের সাথে দীর্ঘদিন সংযোগ ছিল না, যারা বাইরে ছিলেন, তাদের অনেকে মনোনয়ন পেয়েছেন। তো মানুষ ভালোবেসে জিয়াউর রহমানের কথা শুনে বা খালেদা জিয়ার কথা শুনে বা তারেক রহমানের কথা শুনে ভোট দিবে, এটি ভাবার ঠিক নয়। তারপর তার যে সাংগঠনিক শক্তি, এবারের লড়াইটা কিন্তু সমানে সমানে হয়নি।
বুঝতে হবে যে বিএনপি সাংগঠনিকভাবে অনেক বড় দল জামাত ইসলামের তুলনায়, কিন্তু তার ক্যাডার আছে, তার আছে, নিষ্ঠা আছে, এটাও স্বীকার করতে হবে। জামাত নিজেকে বদল করেছে, সেটি ভোটের কৌশলের জন্য হোক, আর সত্যিই তারা রাষ্ট্র ক্ষমতায় যদি যেতে চায় তাহলে যে শরিয়া ভিত্তিক ব্যবস্থা চলবে না, এটা হয়তো তারা বুঝতে পেরেছে। সে কারণে দ্বিধাদ্বন্দ্ব আছে, যেটা মাহবুব আজিজ বললেন, যে তারা এক জায়গায় শরিয়া ভিত্তিক আইন চায়, আর এক জায়গায় বলে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা পরিষ্কার করেনি। তারা যেটা পরিষ্কার করেনি, আমাদের বিএনপি, আওয়ামী লীগ বা অন্য দলের, এমনকি বাম দলগুলোর, তাদের এরকম আড়াল করা জিনিস আরো অনেক বেশি, ধোঁয়াচ্ছন্ন বিষয় আরো অনেক বেশি। এখন যেটি আমরা আসছি, জামাতের এই ফলাফল কি করেছে সেটাই না, আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের গতিপথ নির্মাণে কিন্তু এটা একটু ভূমিকা রাখবে। সেই গতিপথটা পশ্চাতে যাবে না সামনে যাবে, বিএনপির জন্য একটা কঠিন পরীক্ষা। কারণ বিএনপি নির্বাচনের আগে যে মুক্তিযুদ্ধের কথা বলেছে, স্বাধীনতার কথা বলেছে, শহীদদের স্বপ্নের কথা বলেছে, ৭১কে তারা সমুন্নত রাখার কথা বলেছে, এবং মুক্তিযোদ্ধার দল হিসেবে তারা নিজেদের পরিচয় দিয়েছেন। সেই মুক্তিযোদ্ধার দল হিসেবে তাদের যে সেই ভাবমূর্তি রক্ষা করতে পারবে কিনা, এও তো ঠিক। বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই অন্তত। এই আজিজ ভাই বলবেন যে এই ভোটেই তো চাঁদাবাজি করতে হবে, হ্যাঁ, বা ভোটেরটা বলতে পারে। এমনও তো হতে পারে যে ভোটের আগের দিন বা 2 দিন আগে এইসব ঘটনা ধরা না পড়লে হয়তো জামাত ইসলাম আরও অনেক বেশি আসন পেত, বিএনপি আরও ঝুঁকিতে পড়ত। কৌশল নির্ধারণে আমাদের বন্ধু দল বলি, মিত্র দল বলি, বা শেষ ভরসা বলি, এই দলগুলো বারবার তারা ব্যর্থ হয়েছে, বারবার ভুল পথে চালিত হয়েছে, এবং শেষ পরীক্ষায় এবার হয়তো বিএনপি উতরে গেল। পরবর্তীবার 5 বছরে বিএনপিকে এই জনপ্রিয়তা ধরে রাখতে পারবে, কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী সে আরও জনপ্রিয় হবে কি নিয়ে সামনে আসবে। সুতরাং বিপদ কিন্তু কমলো না, বাড়লো। ধন্যবাদ আপনাদের তিনজনকে। একটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে আবার কথা বলবো। দর্শক দেখছেন বিআরবি ভোট গণভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ আয়োজন বিআরবি ভোট গণভোট। ফলাফল আসছে বিভিন্ন সোর্সে, এছাড়া সরকারিভাবে বেসরকারিভাবে যাদেরকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সেটিও আমরা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও একবার বলে রাখি, যেহেতু সবার নজর এখন ফলাফলের দিকেই, বিএনপি 3টি আসনে জয় হয়েছে এখন পর্যন্ত, জামায়াত 5টি, এনসিপি 1টি। জামায়াতের 5টির মধ্যে 4টি আছে সাতক্ষীরার, 1টি কুড়িগ্রামের। বিএনপির এই 3টির মধ্যে ঝিনাইদহে 1টি আছে, কুমিল্লায় আছে 1টি, আর এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনিও কুমিল্লা থেকে জিতেছেন। অতিথির সঙ্গে আলোচনায় যেতে চাই জনাব মাহবুব আজিজ। বিশেষ করে জামায়াত এবং বিএনপি দুটো জোটের মতো হয়েছে, বিএনপির সঙ্গে কিছু দল আছে, বিএনপি যদিও জোট শরিকদের কম আসন ছেড়েছে। আপনার ফলাফল তো আসছে, একটু পরেই আমরা আসলে বাস্তবতা জেনে যাবো। আপনার ধারণা কি আসলে এই যে জোটের হিসেবে ভোটে কি কোনো প্রভাব পড়তে যাচ্ছে কিনা? আসলে দেখুন, এই যে পরিস্থিতিটা আমরা আরেকটু অপেক্ষা করলে বুঝতে পারবো যে পরিষ্কার কি হচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমরা যদি আরেকটু ভেতরে যাই, এইবারের নির্বাচনে আসলে একটি বড় ধরনের দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা সরকারের ভূমিকা নিয়ে আমাদের কিন্তু একটু আলাপ করা দরকার, যে এই যে নির্বাচনে সাম্প্রদায়িক শক্তির যে একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি, জিরুক হারুক যাই করুক, একেবারে একটা পরিষ্কার অবস্থান সমাজে তাদের দেখা যাচ্ছে। এটা কিন্তু সরকারের অনেকখানি প্রশ্রয় এতে আছে। এবং এই আপনি শুরু থেকে দেখুন যে 3টি রাজনৈতিক দলের সাথে কিন্তু সরকার বৈঠকগুলো করত, বিএনপি, জামাত, এনসিপি। বিদেশে নিউ ইয়র্কে চলে গেছে, তখনও এনসিপি, যাদের নিবন্ধনই হয়নি। এমনকি জাদুঘর যে দেখতে যাবেন প্রধান উপদেষ্টা, তখনও কিন্তু 3টি রাজনৈতিক দল। আচ্ছা, বিদেশে যেতে না হয় অনেক টাকা পয়সা লাগে, এই জাদুঘরে যেতে তো রিক্সা দিয়েও যাওয়া যেত, সেখানে তো অন্যান্য দল, সিপিবি, বামপন্থীদেরকে নেওয়া যেত। এই ব্যাপারগুলো মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রগতিশীল রাজনৈতিক দলের প্রতি যেন এক ধরনের বিতরাগ আমরা দেখতে পেলাম একদম শুরু থেকে। আপনি দেখুন যে 30টি দলে কি করে জাতীয় ঐক্যমত তৈরি হয়।
আপনি এই যে একটি জুলাই জাতীয় সনদ প্রকাশিত হয়েছে সরকার। 30টি দলের 5টি কিন্তু সই দেয়নি। হ্যাঁ, এবং সেটা কিন্তু বলা হচ্ছে জাতীয় সনদ এবং জাতীয় ঐক্যমত। সেইখানে আপনি দেখুন প্রথম পৃষ্ঠায় যখন এটা ভূমিকা লেখা হচ্ছে, সেখানে বলছে 1971 সালের 25 মার্চ কালো রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর। হানাদার বাহিনীটা কে? এটা যখন সরকারের ভাষ্যে পাকিস্তান হানাদার বাহিনী হয়ে যায়, আমাদের 80 দশকের কথা মনে পড়ে। তখন গণমাধ্যমে পাকিস্তান, আমাদের সিনিয়র সাংবাদিকরা আছেন, তারা জানেন যে পাকিস্তান শব্দটি লেখা যেত না, এবং তখন বলা হতো হানাদার বাহিনী। তখন কিন্তু মুক্তিযুদ্ধ লেখা যেত, প্রতিরোধ যুদ্ধ হয়নি তখনও। এবার বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ প্রতিরোধ যুদ্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো কি একেবারেই মানে হঠাৎ আচমকা, কোনো কিছু না জেনে শুনে? আপনি 32 নম্বর যেভাবে ভাঙা হলো বুলডোজার দিয়ে, বুলডোজার তো ভাই পকেটে নিয়ে যাওয়া যায় না। আপনার মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ভাঙা হলো, নির্বিচারে মাজার ভাঙা হলো। আপনার এই যে এই সমস্ত ডানপন্থার যে বিকাশ, ছায়ানট উদীচিতে যে হামলা হলো এক রাতে, আমরা দেখলাম গণমাধ্যমে হামলা। তো এই সব কিছু যদি আমরা একটু চোখ মেলে তাকাই, সেখানে কোনো কোনো ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা, কোনো কোনো ক্ষেত্রে অদক্ষতা, অধিকাংশ ক্ষেত্রে এক ধরনের নির্লিপ্ততা কিন্তু আমাদের চোখে পড়ে। এই সব কি এই উগ্রবাদী সাম্প্রদায়িকতাকে এক ধরনের বিকাশের জায়গা করে দেয়? আজকে যখন সৌরভ ভাই বলছেন যে না, ওনারা তো বেহেস্তের টিকিট খুব বেশি বিক্রি করেন নাই, একজন মাত্র নেতা বলছেন আমরা মনে হয় একটু অবিচার করছি। ওনারা তো ভাই বেহেস্তের পাইকারি হারে বিক্রি করার জন্য চেষ্টা করছে 2001 সাল থেকে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় নিয়েছিলেন। সেই যে বীজ তারা বপন করেছেন, আজকে 20 বছর পর কিন্তু সেটা বৃক্ষ হয়ে দেখা দিচ্ছে। কারণ আপনি দেখুন, এমন দুটি মন্ত্রণালয় এবং এমন তৃণমূলে তাদের বিস্তার, এবং সেইখানে আপনার গ্রামে গঞ্জে বলা হচ্ছে এইবার ভোটটা আল্লাহর পথে দেই। এই যে আল্লাহর পথ বলে তারা নিজেদেরকে যে সাব্যস্ত করতে পারছে, এটা কত পিছনে নিয়ে যাচ্ছে। এইটা এই হিসেবে তো তাহলে মানে তারা যেহেতু বাংলাদেশে রাজনীতি করছে এবং তারা ঘোষণা দিয়েই করছে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তো আপনি তো তাদেরকে রাজনীতি করতে দিচ্ছেন। অবশ্যই করতে দিচ্ছি, কিন্তু বাকি একটু জায়গায় তাদের পরিষ্কার হতে বলছি। আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যখন ধর্মের সমস্ত আইন কানুন করবেন, সেইটা আপনারা স্বীকার করেন। শরিয়া আইন আপনারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করেন, তখন মানবাধিকারের বিষয়টা চলে আসে, তখন আপনি বলেন যে আমরা মডারেট মুসলিম। আর যখন আপনি আবার ইসলামিক আন্দোলনের সঙ্গে জোট করেন, তখন বলেন আমরা শরিয়া আইন করবো। আবার আল জাজিরার সঙ্গে যখন ইন্টারভিউ দেন, তখন বলেন আমরা ধাপে ধাপে শরিয়া আইন করব। কারণ এই তাগুদি আইন হচ্ছে এমন আইন, সেই আইন এটা এর মতো, মাদকের মতো, একবারে এটা সরানো যাবে না। আপনি দেখুন যে এই বিষয়গুলো, নারী সংস্কার নিয়ে যে কথাটি তখন বললাম, ধর্ষণের সংজ্ঞা দিয়ে জামাতের আমির বলেছেন এই জন্যই তো নারী সংস্কারকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, নারী সংস্কারের কমিশনের রিপোর্টকে। এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো কিন্তু এত ছোটভাবে দেখার বিষয়। আপনাকে এই ব্যাপারে সরাসরি আসতে হবে। আরেকটা বিষয় আমি একটু বলি, যে সংসদ হতে যাচ্ছে, সরকারি দল এবং বিরোধী দল, তাদেরকে অবশ্যই 24-এর গণ অভ্যুত্থানের কথাটা মাথায় রাখতে হবে, গণতন্ত্র এবং বাক স্বাধীনতার কথা বলতে হবে। আমি যেমন শরিয়া আইনের বিরোধিতা করছি, শরিয়া আইনের পক্ষেও একজন বলতে পারবে, কোনো সমস্যা নেই। আমিও যেমন বলতে পারবো, কোনো আমার মাথার মূল্য তাতে ছেড়ে কাশুক, হ্যাঁ, ছেড়ে কানা স্পষ্ট হতে হবে। এবং গত 18 মাসে যে অন্যায়গুলো হয়েছে, মব সন্ত্রাস, আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়া, একে তাকে দোষর বানিয়ে নিজের মতো করে বিচার করা, এই বন্দোবস্ত থেকে জাতি কিভাবে বেরিয়ে এসে একটি সহিষ্ণু সমাজ তৈরি করবে, এই কাজ সরকারি দল এবং বিরোধী দলের কাজ করতে হবে। আপনার কাছে আবার আসবো, যে প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম জনাব এম এ আজিজ, সেটা হচ্ছে এই উনি যেটা বললেন যে এই সরকারের যে দুর্বলতাগুলো ছিল এবং কোনো কোনো জায়গায় প্রশ্রয়ের কথা বলেছেন, উনি যে সরাসরি প্রশ্রয় দিয়েছেন, নির্লিপ্ত থেকেছেন, এই অভিযোগগুলো এনেছেন। এবং এই সরকারের তো যে আজকে ভোট হয়ে গেল, হয়তো আর 1-2 দিনের মধ্যেই সব শেষ তাদের। আপনি মানে কি দিবেন আর কি, নাম্বার কি দিবেন তাদেরকে? তারা একটা ভোট করেছেন, এখন নিরুপায় হয়ে ভোট দিয়েছে, নিরুপায় হয়ে। আপনি দেখেন, আপনি জানেন, আমি পরশুদিনও শুনেছি, ভোট যাই দিক না কেন ফল ঘোষণা হয়ে যাবে কারো পক্ষে, কিন্তু ভোটারদের উপস্থিতি এবং আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনীর দৃঢ়তা, ইলেকশন কমিশনের দৃঢ়তার কারণে ভোটটা হয়েছে। নইলে আপনি দেখেন যে আপনার জামাতের যে ভোট, তাতে করে একটু ঘোষণা দিলে আপনি বিশ্বাস করতেন
যে এই ফলই হয়েছে, হ্যাঁ, এবং ঘোষণা করতে ওইটা নিয়ে গেছিল তো তারা। এই জন্যই আমি আগের রাতের ভোটের ডিফারেন্স, আওয়ামী লীগের সময় ফেসিবাদের সময় কিন্তু ওই দিনের ভোট রাইতে হয়েছে, এবারেও কিন্তু দিনের ভোট রাইতে হয়েছে। তো সিল মারা আছে, আমার কাছে বহুত ভিডিও আছে, সিল মারতেছে সমানে, তো তারপরেও আগাইতে পারে নাই। অর্থাৎ ভোট বেড়েছে, তবে এমনটি নয় ক্ষমতায় যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে, এই অবস্থায় নাই। আমি মাহবুব আজিজ ভাইয়ের সাথে একমত হয়ে বলি যে এই যে ইশতেহার দিছে, জামাতের ইশতেহারটা কিন্তু পলিটিক্যাল ইশতেহারটা প্রত্যাশা বেশি ছিল। হ্যাঁ, ওনারা শরিয়া আইন বাস্তবায়ন করবে কিনা, ওনারা হিন্দুকে নমিনেশন দেয়, ওনারা পূজাতে যায়, পূজা রোজা একই বৃত্তে দুটি ফুল, এই যে আচরণ। তারপরে ধরেন এখন হিল ট্যাক্সের লোক অন্য ধর্মের লোক নমিনেশন দেয়, তাহলে আসলে তাদের রাজনীতিটা কি? আপনি দেখেন, ইউটিউবে দেখেন, আপনার সাইদি সাহেবের বক্তৃতা শোনেন, প্রত্যেকটা জামাতের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ইসলাম বিরোধী। আপনি সাইদি সাহেবের বক্তৃতা শোনেন, তিনি তো তাকে তো হত্যা করা হয়েছে, সে তো বক্তৃতা তখন তো জামাত নেতা হিসেবেই ওয়াজ করতেন, তার বক্তৃতা শোনেন সব কন্ট্রাডিক্ট করে। এছাড়া ধরেন হেফাজতুল্লাহ সবচেয়ে ইসলামপন্থীদের বড় দল, সেই বাবুনগরী কয় জামাতকে ভোট দেওয়া হারাম। তারপরে যেটা বলছে কৌশল, যেমন সোহরাব ভাই বলছে ইসলামিস্ট যারা, তারাও জামাতকে ধারণ করছে না, আপনি বলছেন তারা। আরে গুগলে সার্চ দিয়ে দেখেন, 73 প্রজাতির ইসলাম আছে, ধর্মের অবলম্বী আছে। এখন ধরেন আমরা সুন্নি শিয়া, সুন্নি সবচেয়ে বড়, তারপরে আহমদি আছে না, তাদেরও মুসলমান। আপনার কথা আবার আসবে, কথা বলছিলাম আজকের নির্বাচনটা কেমন হলো সেই প্রসঙ্গ নিয়েই। ভোটের আরেকটু ফলাফল জানিয়ে দিই, আমাদের টিভি স্ক্রিনেও আপনি হয়তো বা ডানে বামে দুই জায়গায় এবং ব্রেকিং এ দেখতে পাচ্ছেন। বিএনপি 9টিতে বেসরকারিভাবে নির্বাচিত, জামায়াত 5টিতে এবং এনসিপি 1টিতে নির্বাচিত হয়েছেন। আসতে চাই সোহরাব হোসেন আপনার কাছে, সেটি হচ্ছে আমরা এই আসনগুলোর হিসেব দেখছি, কত ভোট পেয়েছেন সেটি দেখছি, হা ভোট না ভোটের হিসেব এখনো সেইভাবে আসছে না, বা এটা মানে আসছে না বলেই কিন্তু আমরাও দিতে পারছি না বা সেভাবে দেখাতে পারছি না। হা ভোট না ভোট, জুলাই সনদ, এই প্রসঙ্গে মানে ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখেছেন, এবং আজকে আসলে হা ভোট না ভোট নিয়ে কি হয়েছে একটু বলবেন? হা ভোট না ভোটের যে ব্যালট, এটি তো পিঙ্ক কালারের একটা ব্যালট ছিল। পিঙ্ক কালার, অনেকে তো বোঝে না, এই কারিগরি সমস্যা নিয়ে তো অনেক দিন আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু ব্যালটটা যেভাবে সাজানো হয়েছে, দেখা হয়েছে যে আপনি এই বিষয়ে কি আপনি আপনি কি হা সমর্থন করেন, এটি কি সমর্থন করেন? হা টিক চিহ্ন দেওয়া, না ক্রস চিহ্ন দেওয়া। তাহলে এই যে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন, এটা তো দিবে ভোটার, সেখানে সরকার এটা দিয়ে দিচ্ছে, সরকার বা নির্বাচন কমিশন দিয়ে দিচ্ছে না কাকে বলে, না মানে ক্রস। তাহলে যারা না ভোট দিচ্ছে তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত। মানে নির্বাচন কমিশন বলে দিচ্ছে এটা ক্রস, মানে এটা হচ্ছে কাটা, আর ঠিক হচ্ছে হা। এটি কি নির্বাচন কমিশন করতে পারে বা সরকার এটা করতে পারে? কারণ আপনি তো মতামত চাইছেন, আপনি বলেন না যে আমি এটা করো, তুমি বলছে যে এটা এর পক্ষে আছে তুমি, না পক্ষে আছো। হ্যাঁ, সরকার বা নির্বাচন কমিশন সরকার যেটা করতে পারতো যে কেন হায়ের পক্ষে এই যুক্তি, না এর পক্ষে তাদের যদি যুক্তি থাকে সেটা তারাই করবে। কিন্তু সরকার এই প্রথমত হচ্ছে এই হা না ভোটটাকে একেবারে হাস্যকর করে তুলেছে, এবং আপনি দেখবেন যে অনেকেই প্রার্থীকে ভোট দিয়েছে কিন্তু হানা ভোটে অংশ নেয়। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হওয়ার পরও, যে কয়েকটি দল ঐক্যমত হয়েছে, তারপরেও এটা হাস্যকর হলো কেন? মানে এই যে জুলাই সনদ নিয়ে হা ভোট না ভোটটা, গণভোটটা হাস্যকর পর্যায়ে গেল কেন, আপনার কি মনে হয়? এটা হচ্ছে কিছুটা সরকারের একগুঁয়েমির জন্য, কিছুটা সরকারের ভীরুতার জন্য। জামাত ইসলামী, এনসিপি সহ, এনসিপি না, জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল, তারা বলছিল যে সবার আগে গণভোট। আমরা গণভোটের ইতিহাস জানি, আইয়ুব খান গণভোট করে 3 বছর ক্ষমতায় ছিল, তারপর নির্বাচন করেছে, তাও মৌলিক গণতান্ত্রিক নির্বাচন। জিয়াউর রহমান 77-এ গণভোট দিয়েছে,
তিনি নির্বাচন করেছেন 79, 2 বছর পর। হোসেন মোহাম্মদ এরশাদ 85-তে হা ভোট না ভোট দিয়েছে, 86 সালে নির্বাচন করেছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংশয় বা সন্দেহ ছিল যে না ভোট দিয়ে এই সরকার হয়তো প্রলম্বিত করতে চায়, এবং বিএনপি ব্যাপারে জোরালো আপত্তি করেছে। তখন সরকার একটা আপোষ সভা করলেন যে দুটো একদিনে হবে, এবং দুইটা একদিনে করতে গিয়ে এই সমস্যাটা পড়লো। প্রথম কিন্তু সরকার নির্দেশ দিল সরকারি কর্মকর্তা, এবং বিরাট বরাদ্দ দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী বললো যে তোমরা হায়ের পক্ষে প্রচার করো। উপদেষ্টা মানে আরও অনেক সরকারের গুরুত্বপূর্ণ সমালোচনার জন্ম দিল পরে এটা। তারপর নির্বাচন কমিশন যখন প্রজ্ঞাপন জারি করলো যে হা ভোট, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হা বা না এটা বলতে পারেন না, তারপর সরকার কিন্তু চুপ হয়ে গেছে। এবং সর্বশেষ আমার যতটা মনে পড়ে যে প্রধান উপদেষ্টার সর্বশেষ ভাষণে হায়ের পক্ষে হা জয়যুক্তকরণ এই কথাটা ছিল বলে মনে হয় না। জি, ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, আপনি ভোট দিয়েছেন আজকে, বলবেন। না, এটার ব্যাপারে আমি যখন ভোট দেই, ধরেন প্রতীকে যা ভোট দেওয়ার দিয়েছি, কিন্তু হা না ভোট দেওয়ার পরে যে ব্যালটটা এলো, প্রথমে 4 দফা লেখা, তারপরে ধরেন বাম পাশে নিচে বাম পাশে হা লেখা, ওখানে টিক, এবং মোটা কালি দিয়ে টিক প্রিন্টেড, অর্থাৎ ব্যালটটাই প্রিন্ট করে ছাপা হয়েছে, আর নিচে না, ওখানে ক্রস। হ্যাঁ, আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম, ভোটটা দেবো কোথায়? হ্যাঁ, তখন যে আমাকে টিকের উপরে সিল দিবেন না হায়ের উপরে দিবেন? হ্যাঁ, আমি কোথায় দেব? জি। তখন আমি যে আমাকে ব্যালট দিল, সে তো আর রিটার্নিং অফিসারও না, প্রিজাইডিং অফিসারও না, বাইরে এটি সিস্টেমে আমি নিয়ে গেলাম ব্যালটটা সাদা। আপনার যে দিলেন, আপনি আবার বুথ থেকে বের হয়ে আসলেন? হ্যাঁ, ও কাছেই পাশে বসা, যে আমি কোথায় এটা হা না, আমি আমার হা না কোথায়? হ্যাঁ, তখন কথা আপনি সিল এই পাশে অথবা ও পাশে যেটা খুশি দেন, মানে অর্থাৎ আপনি হা দিতে চাইলে হাড়ের ঘাড়েও দিতে পারি, ওই টিকেও দিতে পারি, সে যেটা বোঝাইলো। কারণ আমারটা হা ভোট টিকবে কি টিকবে না, না ভোট টিকবে না, আমি তো যেটা দিছি একটা তো দিছি, আর আমি ওইটা ঘাড়ে সিলের যেভাবে কইছে পরিষ্কার করে বলেন না একটা দিছি মানে কি। তো এখন এরপরে যখন আসছি, প্রত্যেকটা লোক, আমি দেখছি আমার বাড়িটা যে সেন্টার, এটা খুব ইন্টেরিয়র এরিয়াতে, তো আমি তো দেখছি এই জুলাই সনদের যে হানা ভোটের, সাধারণ লোক এটা বুঝতেই পারে নাই কোথায়, তারা ভাবছে যে এটা তো সিল দেওয়াই আছে, কাটা দেওয়াই আছে, অনেকে এভাবে কিছু না করে ছেড়ে দিয়েছে, অনেকে আবার জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করছে, আমি আমার মতো করে কয়ে দিছি মারো এইখানে, যাইতে মারো, মারছে। এই আর কি, এটা হা ভোট না ভোট নিয়ে একটা তামাশা হয়েছে। তো আর এটা তো অবৈধ জিনিস, অবৈধ জিনিসে তো না ভোট দিবেই। আমার তো মনে হয় যে এটা বলতেছে না তার মানে না ভোট দিচ্ছে, অর্থাৎ না ভোট দিচ্ছে, নাহলে এটা বলতেছে না কেন? এটা তো গুরুত্বপূর্ণ, এটা তো সংসদ নির্বাচনের চাইতে কম গুরুত্বপূর্ণ নাই সরকারের। বাবু আজিজ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। আমার মনে হয় যে আসলে এটার সাথে একটা মতলববাজি জড়িত। কারণ দেখুন যে এটা যদি আমরা খুব এত সরলভাবে দেখি, তা তো নয় যে খুব শখ হয়েছে আমরা একটা গণভোট করব এবং হার না দেব। আসলে এখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা চির বিভাজনের একটা আমরা প্রয়াস দেখতে পাই। ৭২-এর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র আপনি বাদ দিচ্ছেন কাকে নিয়ে? ৩০টি রাজনৈতিক দলকে নিয়ে। কি দরকার ছিল ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার? যুক্তি কি? যুক্তি হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করে। এটি কি আশ্চর্য কথা! আপনার ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, রাষ্ট্র থাকবে নৈর্ব্যক্তিক, যে কোনো ধর্মের মানুষ রাষ্ট্রের কাছে সমান গুরুত্ব পাবে। এটা তো অন্তর্ভুক্তিমূলক সমাজের একটা প্রথম আকাঙ্ক্ষা হবার কথা। সেইটাকে কেন ভাঙতে হবে এবং কারা ভাঙছেন? আমেরিকার শিক্ষিত অধ্যাপক, তারা মনে করছেন যে বাংলাদেশের মানুষ যেহেতু গরিব মানুষ, লেখাপড়া কম জানে, এই ধর্মের জুজুজিয়েই এদেরকে আটকে রাখতে হবে, এবং এই ধর্মাশ্রয়ী রাজনীতি যদি এখানে একটু প্রভাব বিস্তার করে তাহলে আওয়ামী লীগকে চিরতরে সমাজ থেকে দূর করা যাবে। এই যে শূন্যতাটা তৈরি করার চেষ্টা, এবং আওয়ামী লীগ ও সমমনাদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের যে একটা শক্তি বলে যারা পরিচিত তাদের সকলকে বাদ দিয়ে এইখানে কিন্তু একটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখুন যে জামাতে ইসলামী এই পর্যন্ত ৭০ বছরের ইতিহাসে এই ভারতবর্ষে কখনো কোনো সরকারের দায়িত্বে ছিল না, এবং প্রত্যেকবার সেই ৪১ সালে তাদের জন্ম থেকে শুরু করে প্রতিটি
সামন্তের সঙ্গে, প্রতিটি রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে তাদের যোগসাজশ ছিল। তাদের যে উদ্যোক্তা মওদুদী সাহেব গণতন্ত্রকেই তিনি পছন্দ করতেন না, তিনি গণতন্ত্র বিরোধী ছিলেন। তিনি বলেছেন যে জনগণের যে সার্বভৌমত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহর সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে। কাজেই এই জায়গা থেকে যে জামাতের যে নীতি সেখান থেকে কিন্তু গণতান্ত্রিক রীতিনীতিতে আসবার কথা নয়। আমাদের আপত্তিটা তো ওই জায়গায় যে জামাত কি পরিবর্তিত হয়েছে, তারা কি মওদুদীর আদর্শ থেকে বেরিয়ে এসেছে, সেটা কিন্তু তারা পরিষ্কার করছে না। এখন এই শুধু জামাত নয়, এই ধরনের আরো অনেকগুলো দলকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্যই ধর্মনিরপেক্ষতাকে ছুড়ে ফেলা হয়েছে। এবং সেই কারণে আপনি দেখুন যে গণভোটের যে ব্যাপারটি, হ্যাঁ এবং না, আমি নিজে ভোট দিতে গিয়ে দেখলাম কি এত বড় একটি কাগজ, সেখানে এত এত লেখা, আমি তো পড়তেও পারছি না যেহেতু আরেকজন চলে আসছে, সময় নেই, ভোটার অত সময় নাই, তো আমি কি করব, আমি কোথায় ভোট দেবো, যেহেতু আমি জানি আগে থেকে কোথায় কি আছে, আমি তো একটা ঠিক করে গেছি কি করব। তো আমি যখন সিলটা দেবো দেখি এত বড় জোরে করে একটা টিক দেওয়া, আমাকে তো মেন্টালি এক ধরনের ডিস্টার্ব করছে, যেটা রাইট চিহ্ন। আপনি দেখুন যে চিহ্ন কিন্তু আমাদের মাথায় কাজ করে, রাইট চিহ্ন মানে আমার তো রাইট ট্র্যাকেই থাকা উচিত। কাজে আমাকেই যখন এইভাবে প্রভোগ করা হচ্ছে, তখন সাধারণ মানুষদের অবস্থা কি, যারা এই ব্যাপারে কম জানে। আমি বেরিয়ে এসে অন্য ভোটারদেরকে জিজ্ঞেস করলাম, ভাই হ্যাঁ ভোট আর না ভোট আপনি জানেন কি করেছেন? হ্যাঁ এটা সরকারের পক্ষে, হ্যাঁ আর সরকারের বিরুদ্ধে গেলেন না, তার মানে আমি সরকারের বিরুদ্ধে কিনা। এখন একটা কিন্তু সংশয় থেকে যায়, বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় সরকার বিরোধী। এই সবাই মিলে না ভোটে ভোট দিয়ে চলে আসছে কিনা, এই কারণে হ্যাঁ না ভোটের কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। ধন্যবাদ আপনাদের তিনজনকে। আবার